2023 সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। করোনায় বাড়বে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় 27% কাজ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষে যান চলাচল উপযোগী করা হচ্ছে সড়ক। অবকাঠামোর উন্নয়নে এলাকায় আর্থসামাজিক আমূল পরিবর্তন। উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা গড়মিলের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে। তথ্য গোপনে অপকৌশল নিয়েছে বলছেন নিরীক্ষকরা, আস্থা হারাচ্ছেন গ্রাহকরা। দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় 2000 টাকা। এক সপ্তাহ ব্যবধানে ফিরল আগের দামে। এবং সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরে কেজি প্রতি চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা। অবৈধভাবে মজুত করলেই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের আরও একটি মেগা প্রকল্প পেতে যাচ্ছে দেশ। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে 2023 সালের শুরুতেই। করোনার কারণে প্রকল্পের ব্যয় বাড়বে না জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 27% কাজ। বাস্তুচ্যুত 281টি পরিবারের জন্য পরিকল্পিত আবাসন নির্মাণেরও কাজ শেষের পথে। পটুয়াখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। পটুয়াখালী সদর থেকে 65 কিলোমিটার দূরের প্রত্যন্ত জনপদ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের এই নিশানবাড়িয়া গ্রাম। টেকসই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই মাটিতেই গড়ে উঠছে 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল এর সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল যৌথ বিনিয়োগে 20,000 কোটি টাকার এই প্রকল্পটি 915 একর জমিতে বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ বলছে, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ সম্মত উপায়ে কার্বন নিঃসরণের মাত্রাও নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023 ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট ইউনিটের চালু হওয়ার কথা। করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিতও হয়, আমরা চেষ্টা করব কভার করতে। এটা যদিও হয়, তারপরও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, কয়লা ভিত্তিক এই প্ল্যান্টটি অন্তত 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আন্তর্জাতিক গাইডলাইন মেনে প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় করেই কাজ করা হচ্ছে। 660 মেগাওয়াটের 2টি ইউনিট চালাতে এখানে প্রতিদিন পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। স্টিম টারবাইন, জেনারেটর ও বয়লারের মতো মূল যন্ত্রাংশ স্থাপনে এখন চলছে চূড়ান্তভাবে মাটি প্রস্তুতের কাজ। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি প্ল্যান্ট গড়ে তুলছে সরকার। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টো ইউনিট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় তার পুরো সুফল পাচ্ছে না দেশের মানুষ। সম্ভাবনার এই মেগা প্রকল্পটিতেও এমন কিছু ঘটবে কিনা সেটি সময়ই বলে দেবে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, যাদের জমিতে গড়ে উঠছে এই প্রকল্প তাদের পুনর্বাসনে 30 একর জমিতে 281টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক আবাসন। 1200 বর্গফুটের বাড়ি, স্কুল, মসজিদ, সাইক্লোন শেল্টার কাম কমিউনিটি সেন্টার পাবেন পরিকল্পিত নগরের বাসিন্দারা। দেবাশিস রায়, সময় সংবাদ, পটুয়াখালী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সংযোগ সেতুর সব গার্ডার তৈরি এবং সুপার টি গার্ডার স্থাপন হয়ে যাওয়ার পর এখন চলছে যান চলাচল উপযোগী করার কাজ। পদ্মা সেতুকে ঘিরে যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু মাওয়ার সাথে যুক্ত করেছে জাজিরাকে। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরার চেহারাই পাল্টে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এই জমির দাম যদি 2 টাকা থাকে এখন হয়ে গেছে 50 টাকা। এখন এই বড় বড় ঘর উঠেছে বা আমরা চলাফেরা যা করতেছি, আমাদের ছেলে মেয়েরা
আরো উন্নতি দেখতে পারবো। এটা আমাদের সবার স্বপ্ন ছিল এবং এটা আমাদের সামনে এখন বাস্তবায়িত মনে হচ্ছে। এই যোগাযোগের মাধ্যমেই এই এলাকার অর্থনৈতিকের চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। সংযোগ সেতুর সুপার টিকাটার বসে যাওয়ায় এখন যান চলাচল উপযোগী করার কাজ চলছে। সেতুর পূর্ণাঙ্গ দৃশ্যমানের পর জাজিরা প্রান্তের সংযোগ সেতু দৃশ্যমান হয়ে গেছে। এখন সেই সংযোগ সেতুর সঙ্গে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। প্রকৌশলীরা বলছেন পদ্মা সেতুর কাজ হচ্ছে গর্ব করার মতো। কাজের মানের সাথে কোনো আপোষ করা হয়নি। বাংলাদেশের সবচাইতে অনেক বড় একটা প্রকল্প এবং এটার কাজের কোয়ালিটির ক্ষেত্রে এটা আপোষহীন একটা প্রকল্প। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর সাথে দুপারে আরো প্রায় 3 কিলোমিটার সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারের মহাপ্রান্তে তৈরি বাকি 12টি আর স্থাপন বাকি 94টি। তবে জাজিরা প্রান্তে পুরোপুরি সম্পন্ন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা গড়মিলের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ পরিদর্শনে এই তথ্য পাওয়া গেলেও উত্তরা ফাইন্যান্সের দাবি অসঙ্গতি কয়েক হাজার কোটি টাকার নয়, কয়েকশো কোটি টাকার। আর্থিক প্রতিবেদনে এমন অনিয়মের বিষয়ে নিরীক্ষক প্রতিষ্ঠানগুলো বলছেন তথ্য গোপনের অপকৌশল ছিল অভিযুক্ত প্রতিষ্ঠানের। এ ঘটনাকে আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের বিশ্বাসে আরেকটি আঘাত বলে মনে করেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। পিকে হালদারের পিপলস লিজিং কাণ্ডের পর আরেকটি আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভয়াবহ আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির 2019 সালের আর্থিক প্রতিবেদনে দেখা যায় 249 কোটি টাকা মার্জিন ঋণ ছাড় করলেও শেয়ার কেনার কোনো প্রমাণ নেই। এছাড়া প্রায় 522 কোটি টাকা দেওয়া হয়েছে উত্তরা ফাইন্যান্সের পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। ব্যালেন্স শিটে অগ্রিম ও পূর্বে পরিশোধ এবং শেয়ার বাজারে বিনিয়োগের নামে যথাক্রমে 90 কোটি এবং 221 কোটি টাকা দেখানো হলেও পর্যালোচনায় দেখা যায় অনুমোদন ছাড়াই পরিচালকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে 1201 কোটি টাকা ছাড় করেছে উত্তরা ফাইন্যান্স। এছাড়া 118টি অনুমোদনহীন উত্তোলনে ঋণ হিসেবে উত্তরা মোটরস ও গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে 336 কোটি টাকা। যেটা দেখতেছি আমরা ওভারঅল আমাদের শর্টফল হইতে পারে 500 to 600। 2004 থেকে 2019 17 ইয়ার্সের ভাউচার ওনারা দেখছেন। আমি এখন ব্যাক করতে করতে 11-এ রিচ করছি। ব্যাক করতে করতে আমি 11 থেকে যখন 4-এ যাব, বাই দ্য গ্রেস অফ অল মাই টাইম ডেফিনেট আমার এই ধরনের আর কোনো ব্যাখ্যার দরকার হবে না। উত্তরা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছিল SF আহমেদ অ্যান্ড কোং। তাই এমন অনিয়মে তাদের দায় কতটুকু সেটাও বড় প্রশ্ন। এটাকে আমরা মাস্কিং বলে থাকি, যে সাইমেলটেনিয়াসলি দু ধরনের বুকস বা রেকর্ড বা জিএল অথবা সিস্টেম মেনটেন করা। একটা হচ্ছে রিয়েল সিস্টেম যেখানে তার অ্যাকচুয়াল রিফ্লেকশনটা থাকে, আর আরেকটা তার থেকে ক্লোনিং করে একটা ফিকটিশিয়াস বুকস বা রেকর্ড অথবা সিস্টেম ক্রিয়েট করা, যেটা এক্সটার্নাল অডিটর অথবা এক্সটার্নাল ইন্সপেকশন টিম যখন আসে তাদেরকে উপস্থাপন করা হয়। এই ধরনের ঘটনা উত্তরা ফাইন্যান্স এবং তার আগে দুই একটি ঘটনা কিন্তু মানুষের বিশ্বাসকে বিশ্বাসের উপর আঘাত আনবে এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বিস্তারের পথে তাদের এক্সপ্যানশনের জন্য একটা বাধা তৈরি করবে। এদিকে অনিয়মের খবর গণমাধ্যমে প্রচারের পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্তরা ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম 1 টাকা 80 পয়সা কমে দাঁড়ায় 47 টাকা 80 পয়সায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সরকারি অর্থ ব্যয়ের কোনো পর্যায়েই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। অনৈতিক এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ইনিসি সম্মেলন কক্ষে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। দুর্নীতি কোনো প্রশ্নের বিষয় নয়, এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট, পকেটমার একটা ক্রিমিনাল বিষয়। এইটা নিয়ে ডিসকাস করা, সেমিনার করার কোনো মানে হয় না। বাট বাস্তব স্বীকার করতে হবে জনগণের মধ্যে যেটা আছে নিশ্চয়ের ভিত্তি একটা আছে, নাহলে এত আলোচনা কেন হচ্ছে? তো এই সম্বন্ধে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা এটাকে কোনো মতেই প্রশ্রয় দেব না। আমার মিনিস্ট্রিতে দায়িত্ব আমাদের, আমরা এটা আমি বিশ্বাস করি আমার সকল সহকর্মী দুর্নীতিতে নন, দুর্নীতির ঊর্ধ্বে কেউ ব্যক্তিগত থাকলে সেটাকে আমরা আমাদের আইনি প্রমাণিত হবে, আমরা আইনি কায়দা সেটাকে মোকাবিলা করব। জার্মানিতে দ্বিতীয় দফার লকডাউনের সময়সীমা আরও বাড়ানোয় বিপাকে পড়েছেন সে দেশে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি রেস্তোরাঁ ব্যবসায় বিনিয়োগকারীরা। জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট।
করোনা মহামারীতে টালমাটাল পুরো জার্মানি, সেই সাথে ইউরোপের 27টি দেশের সাথে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করলেও মৃত আর আক্রান্তের লাগাম টানতে না পারা যেন অদৃষ্টেরই লিখন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। গত 10 জানুয়ারি পর্যন্ত প্রশাসনের দেয়া লকডাউনের সময় আরও কয়েক সপ্তাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের সংখ্যা আরও তীব্র হলো। করোনার আগে আমার দোকানে প্রায় 20 জন বাংলাদেশি ভাইয়েরা কাজ করত। এখন বর্তমানে করোনার কারণ প্রেক্ষিতে 10 জন লোক এখন কাজ করে। তারপরও তাদেরকে আমি ফুল টাইম কাজ দিতে পারছি না। কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 3 ঘন্টা এরকমভাবে করতেছে। আর যে 10 জন তারা এখন বর্তমানে অসহায় হয়ে কি করবে, এখন কেউ ওভার চালাইতেছে, কেউ ট্যাক্সি চালাইতেছে। তবে দেশটিতে বসবাসরত অন্য ব্যবসায়ীদের মতো এই ব্যবসায়ীরাও দুঃখ ভরা কণ্ঠে আরও বলেন, করোনার ভয়াবহতা চলতে থাকলে এই খাতে কর্মসংস্থান হওয়া প্রবাসীরা যেমন বিপাকে পড়বেন, তেমনি দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াতেও নামতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ ধস। এদিকে দেশটিতে করোনায় পাল্লা দিয়ে বাড়ছে নানা খাতে কর্মহীনদের সংখ্যা। এতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তাও। সামনের দিনগুলোতে লকডাউন তুলে দিলেও এমন সংকট থেকে উত্তরণে বেশ কয়েক বছর লেগে যাবে বলছেন অর্থনীতিবিদরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিতে কমল 1983 টাকা। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী ভালো মানের 22 ক্যারেট সোনার অলংকারের ভরি দাঁড়াচ্ছে 72,667 টাকা। গেল কয়েক মাস ধরেই ওঠানামার মধ্যে ছিল দেশের স্বর্ণের বাজার। করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেও অস্থির স্বর্ণ ও জ্বালানি তেলের দর। দেশের বাজারে গত সপ্তাহেই 1983 টাকা বেড়েছিল স্বর্ণের দাম। এরপর মঙ্গলবার ভরিতে সমপরিমাণ দাম কমল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে কমানো হয়েছে দাম। 21 ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে 69,517 টাকা। এছাড়া 18 ক্যারেট 60,769 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে 50,447 টাকায়। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে ডলার, জ্বালানি তেলের দর কমা, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দামের উত্থান পতনের পরও ব্যবসার অচলাবস্থা কাটাতে ভরিতে প্রায় 2000 টাকা কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার পর্যন্ত 22 ক্যারেটের প্রতি ভরি অলংকারের দাম ছিল 74,650 টাকা। প্রতি ভরি 21 ক্যারেট 71,500 টাকা, 18 ক্যারেট 62,752 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে 52,430 টাকায়। আজ থেকে 22, 21, 18 ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনা ভরিতে 1,930 টাকা কমছে। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। সরকারের চাল আমদানির ঘোষণা ও ধানের বাজার নিম্নমুখী হওয়ায় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। জেলা বাজার কর্মকর্তার হুঁশিয়ারি, কোনো ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুত করলেই ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহের ব্যবধানে সরু জাতের সকল চালের দাম বস্তা প্রতি কমেছে 200 টাকা পর্যন্ত। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হাস্কিন ও পাইকারি চাল ব্যবসায়ীরা। চাল আমদানির ঘোষণা ও ধানের দাম কমে যাওয়ায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয়াদেশ কমিয়ে দিয়েছেন। ফলে চালের দাম কমে গেছে বলে জানান মিল মালিকরা। সরকার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমদানি করার ক্ষেত্রে, যার কারণে কিন্তু এখন চাউলের বাজারটা সেটা প্রভাব পড়েছে। চাল বেচতে হয় 60-এরও বেশি, 60 টাকা কেজিরও বেশি করতে হয়। আমাদের বাজারে 50 টাকা, তাহলে তো হবে না। হিসাবে আমাদের বিক্রি করা দরকার হলো 2200 টাকা মন, 40 কেজি। আর সেই চাউল বিক্রি করতেছে আমরা 1900, 1930, 40। এতে আমাদের পার মনে 300 টাকা করে লস হইতেছে। বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বাজার কর্মকর্তা। কেউ অবৈধভাবে যদি কেউ মজুত করে এবং বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অটো মিল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে জেলায় 34টি অটো রাইস মিলে 24 ঘন্টায় 17 মেট্রিক টন চাল উৎপাদন হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক,
শনিবার থেকে হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু চাল আমদানি শুরু হয়েছে। গত 4 কর্মদিবসে হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু 54 ট্রাক চাল ভারত থেকে আমদানি হয়েছে, যা 2900 মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে। আর এই সব চাল আমদানি করতে বর্তমানে প্রতি কেজিতে সরকারকে শুল্ক দিতে হচ্ছে আপনার 9 টাকা 40 পয়সা শুল্ক দিতে হচ্ছে। আর বর্তমানে হিলিস্থল বন্দর দিয়ে চালের আমদানি কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে যাচ্ছি যে ট্রাকগুলি দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে চাল বোঝাই ট্রাক। কিন্তু বিষয় হচ্ছে যেখানে সম্প্রতি যে বছরের শুরু থেকে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি যেমন বেড়েছে, বিশেষ করে এখানে রপ্তানি বেড়েছে, পাথরের আমদানি বেড়েছে, চালের আমদানি কিন্তু এখানে যোগ হয়েছে। প্রতিদিন এ বন্দর দিয়ে 200 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তো এই যে চালের আমদানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমদানিকারকরা বলছেন যে বাজার স্বাভাবিক রাখতে সরকার তাদেরকে যে একটা নিয়মের মধ্যে রেখেছেন, যে তাদেরকে একটা শর্ত দিয়েছেন যে কয়দিনের মধ্যে চাল আমদানি করতে হবে। তারা কিন্তু যে চাল আমদানি করতেছেন, এই আমদানি চালগুলি কিন্তু যে টেন্ডার ফ্ল্যাপ করতে পারছে না, বা টেন্ডার কিন্তু প্রতিদিন 1 কনসালমেন্ট চাল আমদানি করতে পারছে না, বা 2-একটা জামজটের কারণে। আর যখনই এটা চালগুলি কনসালমেন্ট যখন তাদের পুরো হচ্ছে না, তখন কিন্তু পেপারগুলি তারা সাবমিট করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিদিনের গাড়ি তারা প্রতিদিন সার করতে পারছে না, একটা সমস্যা দেখা দিয়েছে। আমদানিকারকরা বলেছেন যে যেহেতু হিলিস্থল বন্দরে একটি মতো রাস্তা, আর সরকার যেহেতু তাদেরকে চাল আমদানির একটা নিয়মের মধ্যে রেখেছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে চালগুলো তাদেরকে আমদানি করতে হবে, বাজারে সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বা তারা একটা আমদানিতে ব্যাহত হচ্ছে তারা জানিয়েছেন। আমদানিকারকরা কিন্তু একটা বিষয় জানিয়েছেন যে এখানে যে যানজটের যে একটা বিষয়, প্রতিদিন আগে যে ট্রাক আমদানি হতো এখন তা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কিন্তু 200 ট্রাকের বেশি কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু এখানে পণ্য আমদানি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে চাল বোঝার ট্রাকগুলি কিন্তু চালগুলি যে ওইখানে আমদানি হবে সে চালগুলি কিন্তু তারা সময় মতো সার করতে পারছে না, সমস্যা হচ্ছে একমাত্র যানজটের কারণে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, হিলিস্থল বন্দর দিয়ে যে বিশেষ করে পাথরের আমদানি কিন্তু এখানে প্রতিদিন এখানে প্রায় 120 থেকে 30 গাড়ি পাথর আমদানি হচ্ছে। সব মিলে 200 ট্রাক ছাড়িয়ে গেছে আমদানি, সেক্ষেত্রে রপ্তানি। আর এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে যানজটটা নিরসন করা গেলে আমদানি বাড়বে, সরকারের রাজস্ব বাড়বে, এখানে চাল আমদানি অব্যাহত হবে। সেক্ষেত্রে বাজারের যে একটা দাম সেটা তো কমে আসবে বলে আমদানিকারকরা কিন্তু আমাদেরকে এটা জানিয়েছেন। তো হিলিস্থল বন্দর থেকে আমদানি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবর। এ সময়ের বাণিজ্য। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে পদ্মার ইলিশ সহ পাওয়া গেছে হরেক রকম মাছ। এ হাটে তাজা ও ফরমালিন মুক্ত মাছ পাওয়ায় ক্রেতাদের ভিড় বেশি। সরবরাহ বাড়ায় বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। চিতল, বোয়াল, শিং, কই সহ হরেক রকমের মাছ, নদী, পুকুর, দিঘি, খাল, বিলের তাজা মাছ ছাড়াও সামুদ্রিক মাছে ভরপুর মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য আড়ত। প্রায় 14 কেজি ওজনে রিটা মাছের দাম হাঁকা হয়েছে 7,000 টাকা। তবে নদী, পুকুর সহ বিভিন্ন উৎস থেকে মাছের সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দাম। বাংলাদেশের অনেক দূর প্রান্ত থেকে ভালো ভালো মাছ আসে, তার জন্য আমরাও অনেক দূর থেকে এখানে মাছ ক্রয় করতে আসি। নদীর এবং সমুদ্রের মাছ এবং পুকুরের মাছ, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। আমরা মনে করি সস্তা কিনে নিয়ে আমরাও 2 পয়সা লাভ করতে পারি, আপনাদের জন্য সুবিধা হয়। প্রায় এটা 14 কেজির কাছাকাছি আছে। ঠিক আছে, এই মাছটা আমরা 550 টাকা কেজি বিক্রি করি। অন্য মাছের সাথে প্রকাশ্যে বিক্রতা। শতাব্দী প্রাচীন এই মাছের হাটটি পুরোপুরি খোলা আকাশের নিচে থাকায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। এখানে 2000 মানুষের কর্মসংস্থান প্রায়, কিন্তু এখন আমরা খোলা আকাশের নিচে থাকি। অনেক সময় বৃষ্টি গাদলা ঠাড়া পড়ে আকাশের, মানে এতে করে আমাদের ভয়ের কারণ আছে। তো এখন আমরা আমাদের রিক্সের উপরে আমরা কাজ করতেছি। এই মাছের হাটে প্রতিদিন অন্তত 1,500 মানুষের রুটি রুজি হয়। এখানকার 40 আড়ত আর 200 বিক্রেতা প্রতিদিন 2.5 ঘন্টায় বিক্রি করেন প্রায় কোটি টাকার মাছ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত সবজি নিয়ে শহরের পৌর পাইকারি মাঠে আসেন কৃষকরা। ভোর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে ওঠে বেচা কেনা। সরবরাহ বাড়ার ফলে আরও কমেছে দাম। এতে লোকসানের শঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ তোলা নিয়েও দুশ্চিন্তায় চাষিরা। রিঙ্কু কুণ্ডর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
সিরাজগঞ্জের শিয়ালখোল ইউনিয়নের কৃষক ফজর আলী জমিতে উৎপাদিত ফুলকপি নিয়ে বিক্রি করতে এসেছেন জেলার পৌর পাইকারি সবজির আড়তে। তবে কাঙ্ক্ষিত দাম না থাকায় লোকসানের কথা জানান তিনি। সার দিছি, ওষুধ দিছি, কামলাদের নিরাছি, আবার পানি দিছি, এই যে গাড়ি ভাড়া প্রচুর পয়সা খরচ করছি। খরচা করে এখন দেখা দিতেছে যে বেশি গাড়ি ভাড়া হইতেছে। তার মতো একই অবস্থা সবজি নিয়ে আসা অন্যান্য কৃষকের। ফুলকপি, পাতাকপি, মূলা, বেগুন, শসা সহ শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় প্রতিদিনই কমছে এসব সবজির দাম। 2-3 মিলে 1 কেজি হয়, তাহলে আমার পড়লো কত? আমি বেশি গালে 5 টাকা 6 টাকা। বর্তমানে যে রকম দাম কমছে তাতে আর আমাদের চালানো পুরা। জেলার বিভিন্ন স্থান থেকে আসা খুচরা ব্যবসায়ীরা প্রতিদিন এই আড়ত থেকে সবজি কিনে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন। বাগুন হলে মনে 12 টাকা 14 টাকা কেজি, মূলা 4 টাকা 5 টাকা কেজি, টমেটো মনে 30 টাকা কেজি, গাজর হলে 20 টাকা 17 টাকা, এক টাকা রকম। অন্যান্য সব সবজি আরো মনে করেন দাম কম। পৌর পাইকারি সবজির আড়তের দোকান রয়েছে 100টি। এই আড়তে প্রতিদিন 20 থেকে 30 লাখ টাকার সবজি কেনাবেচা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বেশ কয়েকটি ব্যাংক প্রণোদনা প্যাকেজের ঋণের পুরো সুদ গ্রাহকের কাছ থেকে আদায় করছে, এমন প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তাদের কাছ থেকে সুদের অর্ধেক আদায়ে কঠোর নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ঋণ বা বিনিয়োগ সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা ছিল প্যাকেজের আওতায় ঘোষণা করা ঋণ বা বিনিয়োগের অর্ধেক গ্রাহক পরিশোধ করবে, অর্ধেক ব্যাংক পরিশোধ করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC-কে ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ব্যাংকটির বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পাওয়ার পরই এ বিষয়ে আরও তদন্ত এবং ক্ষতিপূরণের বিষয়ে আলোচনার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মানি লন্ডারিংয়ের ক্ষতিপূরণের দাবি রয়েছে বাংলাদেশ ব্যাংকেরও। এ জালিয়াতির সাথে জড়িত ছিল RCBC-র মাকাতি শাখার সাবেক শাখা প্রধান মায়া দেগুইতো, বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ফিলরেম, কয়েকজন ক্যাসিনো ব্যবসায়ী সহ আরও অনেকে। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে $8.10 কোটি চুরি যায় এবং এই অর্থ ফিলিপিন্সের মাকাতি শহরের রিজাল ব্যাংকের শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্টে যায় এবং সেখান থেকেও দ্রুত অর্থ উত্তোলন করা হয়। পরে চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র $15 মিলিয়ন পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডিজিটাল ডিভাইস ও স্মার্ট টেলিভিশন উৎপাদন এবং জিনোম সিকোয়েন্সের মতো গবেষণা কার্যক্রম চালাতে পৃথক 3টি প্রতিষ্ঠানকে 4 একর জমি প্রদান করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে এক্সেল ইন্টেলিজেন্স সলিউশনস লিমিটেড, ইনবো স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং চাইল্ড হেয়ার রিসার্চ ফাউন্ডেশন এই 3 প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়। জমি বরাদ্দ সংক্রান্ত চুক্তিতে হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাক্ষর করেন। এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইনের 24 ধারা অনুযায়ী শেয়ারের দর বাড়লে বা কমলে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় শেয়ার বাজারে কোনো শেয়ারের দাম 50% নিচে নেমে গেলে বা বেড়ে গেলে তার পেছনে কোনো কারসাজি আছে কিনা তা জানতে সংশ্লিষ্ট কোম্পানির বিষয়ে তদন্তের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির উপপরিচালক মোহাম্মদ শামসুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। নির্দেশনায় সর্বশেষ 30 কার্যদিবসের মধ্যে যেসব কোম্পানির শেয়ারের দাম কমপক্ষে 50% বেড়েছে বা কমেছে এর পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জকে।
জিপিএইচ গ্রুপের উদ্যোগে এনটিভিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে। অনুষ্ঠানের প্রধান লক্ষ্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অপ্রকাশিত বিরল প্রতিভাকে খুঁজে বের করে তাদের একটি প্ল্যাটফর্ম দেয়া, যেখানে তারা তাদের প্রতিভাকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। এ উপলক্ষে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এনটিভি ও জিপিএইচ ইস্পাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2023 সালের শুরুতেই উৎপাদন আসবে পটুয়াখালীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। করোনায় বাড়বে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় 27% কাজ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গার্ডার স্থাপন শেষে যান চলাচল উপযোগী করা হচ্ছে সড়ক। অবকাঠামোর উন্নয়নে এলাকায় আর্থসামাজিক আমূল পরিবর্তন। এবং উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা গড়মিলের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে। তথ্য গোপনে অপকৌশল নিয়েছে বলছেন নিরীক্ষকরা, আস্থা হারাচ্ছেন গ্রাহকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ে।